সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটা মামলার প্রসিডিংস ইস্যু হয় বাই ফাইলিং এ ফরমাল চার্জ বাই দি চিফ প্রসিকিউটর। এই দুটি ফরমাল চার্জে 4 জন অভিযুক্ত আছেন। একটি ফরমাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা এবং ওনার পুত্র সজীব আহমেদ ওয়াজেদ জয়, এবং আরেকজন হলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাদের দুজনের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হল 14ই জুলাই 2024 তারিখ ছাত্র জনতার আন্দোলনকে তৎকালীন প্রধানমন্ত্রী যে উস্কানিমূলক বক্তব্য অর্থাৎ রাজাকারের বাচ্চা বলে, রাজাকারের নাতিপুতি বলে সম্বোধন করেছিলেন, তারই পরপর অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 12টার পরে, দ্যাট ইজ 15 তারিখ, তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ভেরিফাইড ফেসবুকে পরপর 3টি স্ট্যাটাস দেন। সেখানে তিনি এই আন্দোলনকারীদেরকে আবারও রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেন এবং বলেন যে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই, পাকিস্তানি বাহিনীদের মতো তাদেরকে সাথে তুলনা করেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে, 16 তারিখে আবু সাইদ শহীদ হন এবং সারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এটি হলো প্রথম অভিযোগ। আরেকটি অভিযোগ হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে যে লেথাল উইপন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। সেই হত্যার নির্দেশ কার্যকর করার জন্য সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে, এবং যারই প্রেক্ষিতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। এই ছিল আমাদের প্রথম ফরমাল চার্জের অভিযোগ। আরেকটি অভিযোগ ওখানেই ছিল, সেটা হলো যে এই যে হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছে ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে, এই হত্যাযজ্ঞ যারা করেছেন ফিল্ডে থেকে তাদের বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেননি এবং এই অপরাধ সংগঠনে কোনো বাধা প্রদান ওনারা করেননি। দ্যাট ইজ ফেইলিওর টু প্রিভেন্ট দি কমিশন অফ অফেন্স। এই অভিযোগ আনা হয়েছে ওনাদের দুজনের বিরুদ্ধে। আরেকটি ফরমাল চার্জ আমরা দাখিল করেছিলাম। সেই ফরমাল চার্জে 2 জন অভিযুক্ত, একজন হলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন। ওনারা এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। 19 তারিখে ওনাদের এই বক্তব্যের প্রেক্ষিতে 20 তারিখ এবং তার পরবর্তীতে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে ওনাদের এই সকল বক্তব্য উস্কানিমূলকভাবে ব্যবহৃত হয়েছে, সহায়তা প্রদান করেছেন এবং ওনারা সম্পৃক্ত থেকেছেন। আরেকটি অভিযোগ ওনাদের বিরুদ্ধে আনা হয়েছে, সেটা হলো যে জুলাই আন্দোলন চলাকালে 22 জুলাই 2024 তারিখ জনাব সালমান এফ রহমান একদল ব্যবসায়ীদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে গণভবনে দেখা করেন এবং দেখা করে ওনাকে এই যে হত্যাকাণ্ড চলছে সারা দেশে এটা চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং সহায়তা প্রদান করেন এবং বলেন যে জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীর এই কাজের সাথে ওনারা আছেন। এই সকল বক্তব্য এবং কার্যক্রমের মাধ্যমে ওনারা এই মানবতা বিরোধী অপরাধে সংগঠনে সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছেন। জনাব আনিসুল হক সাহেবের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীদেরকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল 286টি, যে মামলাগুলোতে আসামি ছিল 4.5 লক্ষ আন্দোলনরত ছাত্র জনতা। এই মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে গ্রেফতার করে আটক রেখে তাদের উপরে হেফাজতে নির্যাতন করা হয়। এই অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এই দুটি ফরমাল চার্জের ভিত্তিতে ট্রাইব্যুনাল 4 জনের বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-2, 4-1, 2 এবং 3 ধারার অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং এই 4 জনের মধ্যে একজন পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়। উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি জনাব জুনায়েদ আহমেদ পলক, জনাব আনিসুল হক এবং জনাব সালমান ফজলুর রহমান, এই 3 জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন। আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং যিনি পলাতক আছেন
তার এগেইনস্টে এক্সিকিউশন অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে। এই ছিল আজকের প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-১ ধারায় পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেন তাহলে তাকে এই ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে। বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি যদি বাংলাদেশের থেকে অপরাধ সংগঠন করেন তাকেও ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবেন। এটি ট্রাইব্যুনালে 73 থেকেই আছে যে বাংলাদেশে উপস্থিত না থেকেও বাংলাদেশের বাইরে থেকে এই অপরাধ সংগঠন করা যায়। উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এবং আরো দুইটি জিনিস আমরা দেখেছি, সেটা হলো জনাব সালমান এফ রহমানের সাথে শেখ রেহানার একটি মোবাইল কথোপকথন 5 তারিখে, যেটা তদন্তকারী সংস্থা পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শেখ রেহানা বলছেন যে আপনি জয়ের কথা শোনেন, জয়ের কথা অনুযায়ী আপনি চলে যান। শুধু তাই নয়, আমরা 5 তারিখে গণভবনে শেখ হাসিনার সাথে যে রিপোর্ট আমরা পেয়েছি, সেখানে পুলিশ এবং আর্মি যখন তাকে পদত্যাগ করতে বলছেন উনি পদত্যাগে রাজি হচ্ছে না, তখন জয়ের সাথে কথা বলে উনি পদত্যাগ করতে রাজি হন। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় উনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। শুধু তাই নয়, তারা দায়িত্বে থাকা অবস্থায় তার সাবঅর্ডিনেটরা যে অপরাধ সংগঠন করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এবং উনি পরবর্তীতে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছিলেন। রামপুরায় আপনারা জানেন যে 28 জনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার জন্য 4 জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিং এর ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে, আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিং এর জন্য সময় প্রার্থনা করা হয়েছে। সেখানে 4 জন আসামি, 2 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 2 জন পুলিশ কর্মকর্তা, 2 জন উপস্থিত আছেন এবং 2 জন পলাতক আছেন। তাদের চার্জ গ্রহণ আজকে শেষ হয়েছে, সামনে আসামি পক্ষের চার্জ গ্রহণের দিন ধার্য আছে। আমরা তাদের বিরুদ্ধে 5টি অভিযোগে ফরমাল চার্জ দিয়েছি, ট্রাইব্যুনাল বিবেচনা করবেন। হ্যাঁ, এটা তো আমাদের ফরমাল চার্জে আমরা এনেছি যে আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রীর যৌথ পরামর্শ, পরিকল্পনা এবং ষড়যন্ত্রে পরিকল্পিতভাবে ইন্টারনেট সেবা প্রথমে কমিয়ে দেওয়া হয়, পরবর্তীতে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্যটা ছিল এই যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হচ্ছে সেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে এই তথ্যকে আড়াল করা এবং এই অপরাধ সংগঠন চালিয়ে যাওয়ার জন্য উস্কানি এবং প্ররোচনা দেওয়া।